মায়ের মৃত্যুর পর কৃষ্ণা এবং তার বাবা খুবই নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিল, কিন্তু একসময় দেখা যায় বাবা ছেলে দুজনেই একসাথে প্রেমে পড়ে যায়। আর এখানেই ঘটে বিপত্তি, কারণ তারা যাদের প্রেমে পড়েছিল তারা ছিল সম্পর্কে ফুফু ভাতিজি, যারা একে অপরকে মোটেই সহ্য করতে পারত না। আর একবারের বউ হয়ে যাওয়া তো দূরের কথা, এক কথায় তারা ছিল একে অপরের ঘোর শত্রু। এবার তো এই বাপ ছেলে পড়ে চরম মুসিবতে। এই দুজনকে তারা এখন কি করে মানাবে, কি করে এই ফুপু ভাতিজির দ্বন্দ্ব মেটাবে? শেষমেশ এই বাপ ছেলের কি আদৌ বিয়ে করাটা হবে? চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প মাজাকাতে। শুরুতে আমরা একটা ছেলেকে গান শুনতে শুনতে একটা ব্রিজের পাশ দিয়ে যেতে দেখি। ছেলেটা হঠাৎই দেখতে পায় যে দুজন লোক পানি থেকে ভেসে উঠছে। এটি দেখে তো সে ছেলেটি অনেক বেশি ভয় পেয়ে যায়। আর আমরা জানতে পারি তাদের মধ্যে একজনের নাম ছিল রামানা আর আরেকজনের নাম কৃষ্ণা। তারা আসলে দুজন বাবা ছেলে। তাদের দেখে সব লোকজন মৃত মনে করে, আর সেখানকার লোকেরা দ্রুত পুলিশকে কল করে। পুলিশ তো সেখানে এসেই তাদের ভালোভাবে চেক করতে থাকে। আর তখন তারা বলে যে এরা তো মারা যায়নি, তারা আসলে মদ্যপান করে এভাবে পড়ে আছে। এরপর তো পুলিশরা তাদেরকে জাগায় এবং তাদের ধরে সোজা নিয়ে আসে থানায়। থানায় পৌঁছে পুলিশের এসআই তাদের জিজ্ঞেস করে, তোমরা এভাবে সমুদ্রের পাড়ে পড়েছিলে কেন? কি সমস্যা তোমাদের? তারা তখন জানায় তারা দুজনেই প্রেমে ব্যর্থ হয়েছে, তাই তারা সেখানে সেভাবে পড়েছিল। একথা শুনে তো পুলিশ অফিসারটা খুবই অবাক হয়ে যায়। আর তখনই আমরা এখানে একটা বিষয় জানতে পারি যে পুলিশ অফিসারটি একজন লেখকও ছিল। সে একটি গল্পের উপরই কাজ করছিল। পুলিশটি তখন তাদের কথা শুনে চিন্তা করে যে তাদের এই গল্পটি তার কাজেও লাগতে পারে। তাই সেই পুলিশটি রামানা এবং কৃষ্ণাকে বলে, তোমরা তোমাদের পুরো গল্পটি যদি আমাকে বলো এবং তোমাদের গল্পটি যদি আমার ভালো লাগে তাহলে তোমাদের আমি ছেড়ে দিব, কিন্তু তোমাদের গল্প যদি আমার ভালো না লাগে তাহলে কিন্তু তোমাদের বিরুদ্ধে অন্য কোনো পেন্ডিং কেস চাপিয়ে দিব আর তোমাদেরকে জেলে পাঠিয়ে দিব। কিছুক্ষণ ভেবে এই শর্তে রামানা এবং কৃষ্ণা রাজি হয়ে যায়। প্রথমে তো রামানা গল্প বলতে যায়, কিন্তু সে ঠিকমতো বলতেই পারছিল না। তাই এরপর কৃষ্ণা তাদেরকে গল্পটি বলতে শুরু করে। এখান থেকে দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। আসলে রামানার স্ত্রী মানে কৃষ্ণার মা কৃষ্ণাকে জন্ম দেওয়ার কয়েক মাস পরই মারা যায়। তখন থেকে রামানা কৃষ্ণাকে একাই কোলে পিঠে করে মানুষ করেছে। নিজের কথা সে চিন্তা করেনি। কৃষ্ণা বলে তার মা মারা যাওয়ার পর থেকেই তার বাবা প্রতিদিন দেরি করে বাড়ি আসতো, আর তাকেই প্রতিদিন খাবার বানাতে হতো। সে অন্যদের মাকে দেখে তার মাকে খুব মিস করত, কারণ সে তার মাকে কখনো দেখেইনি। তার মার ছবি দেখার জন্য সে তার বাবার কাছে প্রতিদিন বায়না করত, কিন্তু তার মার কোনো ছবিই রামানার কাছে ছিল না। যাক, তো এভাবেই তাদের দিন চলতে থাকে। কিন্তু তখনও কৃষ্ণা তার মায়ের অভাব বোধ করত, মায়ের ভালোবাসা চাইত। কিন্তু রামানা তো কৃষ্ণার জন্য দ্বিতীয় বিয়েও করেনি। তার ধারণা ছিল যদি তার সৎমা কৃষ্ণাকে ভালো চোখে দেখতে না পারে তখন কি হবে, তখন তো কৃষ্ণাই কষ্ট পাবে। তাই সে বিয়ের কথা চিন্তাও করেনি। এ কারণে সে একাই কৃষ্ণাকে ছোট থেকে বন্ধুর মতো করে লালন পালন করেছে। তারা দুজনেই অনেক একা ছিল, কিন্তু তাদের সংসার অনেক ভালো চলছিল। বাবা ছেলে দুজন মিলে আনন্দেই দিন কাটাতো। কিন্তু দেখা যায় তাদের বাসায় কোনো কাজের মেয়েও কাজ করতো না, কারণ তারা বাবা ছেলে একা ছিল। যাক, তো আমরা আরো জানতে পারি যে রামানা একটা ভিসা অফিসে কাজ করে, আর কৃষ্ণা 3 বছর আগে বিটেক শেষ করলেও অনেক চেষ্টা করার পরও এখনো পর্যন্ত কোনো চাকরি জোগাতে পারেনি। এখানে আমরা কৃষ্ণার ব্যাপারে আরো জানতে পারি কৃষ্ণার কোনো মেয়ে বন্ধুও ছিল না, কারণ সে মেয়েদের সাথে ভালোভাবে কথাই বলতে পারত না। তাই সে সবসময় মেয়েদেরকে একটু এড়িয়েই চলত। এ কারণে তার ছোটবেলা থেকে কোনো মেয়ে বন্ধুই হয়নি, আর এজন্যই তার কোনো প্রেমিকাও আজ পর্যন্ত হয়নি। সে এখন পর্যন্ত সিঙ্গেলই ঘোরাফেরা করছে। তো কৃষ্ণা মনে মনে ভাবে সে এবার একটা ভালো মেয়েকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে আসবে, তাহলে তো তাদের পরিবারটাও পরিপূর্ণ হবে এবং সুখীও হবে। তাই সে এক পর্যায়ে গিয়ে সিদ্ধান্ত নেয় যে সে এবার বিয়ে করবে, এবং সে তার সিদ্ধান্ত তার বাবাকেও জানায়। তার কথা শুনে তো রামানা মনে করে, বাহ, এতদিনে তার ছেলে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। তাই সেও এবার তার ছেলে কৃষ্ণার জন্য মেয়ে খোঁজা শুরু করে। ছেলের জন্য সে একটা ভালো মেয়েকে খুঁজছিল, কিন্তু প্রত্যেকবারই দেখা যায় তার ছেলের প্রস্তাবটা বাতিল হয়ে যায়। কারণ সবার একটাই কথা, সবাই বলে তোমাদের বাড়িতে কোনো মেয়ে নেই, তো আমাদের মেয়ে যখন অসুস্থ থাকবে তখন তার দেখাশোনা কে করবে? বাচ্চা হতে গেলে তার খেয়াল কে রাখবে? আর বাচ্চা সামলাবেই বা কে? তাকে সাহায্যই বা কিভাবে করবে? তাদের মেয়েকে তো একা একাই সব কাজ করতে হবে, তাকে কেউ সাহায্য করার নেই। তাই তারা তাদের কাছে মেয়ে দিতে চায় না। এসব কথা শুনে রামানা অনেক কষ্ট পেয়ে যায়।
আর এইদিকে কৃষ্ণার বিয়ের প্রস্তাবও একটার পর আর একটা বাতিল হতে থাকে। এসব দেখে তো রামানা বুঝতেই পারছিল না যে সে এখন কি করবে, তার ছেলেকে এবার কিভাবে বিয়ে দিবে। তাই সে এক পর্যায়ে তার একজন বন্ধুর সাথেই সবকিছু শেয়ার করে এবং তার থেকে সাহায্য চায় যে সে কিভাবে তার ছেলেকে বিয়ে দিবে। তার বন্ধুও তখন এই সবকিছু বেশ মনোযোগ দিয়ে শোনে, আর এরপর বলে যে এবার যেন রামানা বিয়ে করে নেয়। সে বিয়ে করলেই তার ছেলের জন্য বউ খুঁজতে আর দেরি হবে না, তাকে বিয়ে করাতে কোনো সমস্যাই থাকবে না। সবাই তখন তাদের কাছে মেয়ে দিতে চাইবে। কিন্তু তার এই কথাটা রামানা তেমন গুরুত্বই দেয় না, আর সেখান থেকে চুপচাপ চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই একদিন রাতের বেলা কৃষ্ণা রাস্তায় দাঁড়িয়েছিল। সেই সময় একটি মেয়ে একটা গাড়িতে করে এসে কৃষ্ণাকে জিজ্ঞেস করে যে এখানে কি অ্যালকোহল পাওয়া যাবে কোথাও। কৃষ্ণা বলে, আপনি এটা জেনে কি করবেন? মেয়েটা তখন বলতে থাকে, আমার প্রয়োজন আছে, এ কারণেই তো জিজ্ঞেস করেছি। তখন কৃষ্ণা তাকে জানিয়ে দেয় যে এসব জিনিস কোথায় পাওয়া যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই কৃষ্ণা একটা ব্রিজে দাঁড়িয়ে মদ পান করছিল। সেই সময় পুলিশরা সেখানে আসে আর তাকে সাথে সাথে ধরে ফেলে। পুলিশরা যখন তাকে থানায় নিয়ে যাবে বলে গাড়িতে উঠতে বলে, তখনই সে পুলিশের গাড়িতে সেই মেয়েটিকে দেখতে পায় যাকে সে একটু আগেই সে অ্যালকোহল কোথায় পাওয়া যায় তার অ্যাড্রেস দিয়েছিল। তাকে দেখেই তো কৃষ্ণা হাসতে হাসতে গাড়িতে উঠে পড়ে। আর আমরা জানতে পারি এই মেয়েটির নাম হলো মীরা। আসলে মীরাকেও পুলিশের লোকেরা গ্রেফতার করেছিল, আর তাকেও কৃষ্ণার সাথে থানায় নিয়ে যাচ্ছিল। থানায় পৌঁছেই কৃষ্ণা মীরার সাথে কথা বলা শুরু করে, আর সে মীরাকে জিজ্ঞেস করে যে সে কতটুকু মদ পান করেছে। মীরা জানায় সে তো বোতলের মুখই খুলতে পারেনি, আর সে আজই প্রথমবার মদ খাওয়ার চেষ্টা করেছিল, আর আজই পুলিশ তাকে ধরে নিল। এরপরে মীরা কৃষ্ণাকে জিজ্ঞেস করে যে এখন তারা এখান থেকে কিভাবে বের হবে, তারা তো এখানে ফেসে গেল। কৃষ্ণা জানায় তার কাছে একটা প্ল্যান আছে। তখন সে মীরাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি ড্রিঙ্ক করতে কেন চেয়েছিলে? মীরা জানায় যে তাকে কেউ একজন বাড়িতে অনেক বিরক্ত করে, তার জন্যই সে ড্রিঙ্ক করতে চেয়েছিল, কারণ এসব তার সহ্য হচ্ছিল না। এরপর মীরা কৃষ্ণাকে জিজ্ঞেস করে, তুমি কেন ড্রিঙ্ক করেছিলে? কৃষ্ণা তখন বলে, আমাকে বাড়িতে বিরক্ত করার মতো কেউ নেই, এ কারণে। তখন মীরা জিজ্ঞেস করে, তোমাকে বিরক্ত করার মতো কেউ নেই মানে কি? তোমার কি গার্লফ্রেন্ডও নেই? কৃষ্ণা জানায় না, সে তো মেয়েদের সাথে ভালোভাবে কথাই বলতে পারে না, তো গার্লফ্রেন্ড আসবে কোত্থেকে? মীরা তখন বলে, কোথায়? এখন তো সে খুব ভালোভাবেই কথা বলছে। কৃষ্ণা বলে, আসলে আমি এখন ড্রিঙ্ক করে আছি তো তাই বলতে পারছি হয়তো। তো এরপরে দেখা যায় তাদের মধ্যে অনেক কথা হয়, আর কৃষ্ণা মীরার সাথে ফ্লার্টও করতে শুরু করে। কিন্তু মীরা তো সেটা বুঝতে পেরেও তাকে পাত্তাই দেয় না। কিছুক্ষণ পরে কৃষ্ণার বন্ধু চলে আসে আর তাদের দুজনকেই ছাড়িয়ে নেয়। এরপরে কৃষ্ণা বাহিরে এসে মীরার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মীরা তো তার সাথে কথাই বলতে চায় না। এরপর কিছুক্ষণ পরই জানতে পারে যে মীরা সেই একই কলেজে পড়াশোনা করে যেই কলেজ থেকে কৃষ্ণা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল। তাই সে মীরাকে তার নাম জিজ্ঞেস করে। মীরা জানায় সে অপরিচিত লোকদের তার পরিচয় জানায় না। কৃষ্ণা তখন বলে, ঠিক আছে, জানাতে হবে না, সে তার পরিচয় ঠিকই খুঁজে নিতে পারবে। মীরাও তখন বলে, ঠিক আছে, দেখা যাক তুমি কিভাবে আমার পরিচয় পাও। এরপরই দেখা যায় কৃষ্ণা মীরার সাথে আরো কথা বলার চেষ্টা করে, কিন্তু মীরা তো তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপরই আমরা দেখতে পাই মীরা তার কলেজের ক্লাসে ছিল। ঠিক সেই সময় কিছু বখাটে ছেলে তাকে ক্লাসে গিয়ে ডিস্টার্ব করতে থাকে। আসলে এই ছেলেগুলো তাকে প্রতিদিনই ডিস্টার্ব করত, সে কিছু বলতেও পারত না। ঠিক তখনই হঠাৎ কৃষ্ণা সেখানে চলে আসে আর ক্লাসে এসে স্যারকে বলে, স্যার, প্রিন্সিপাল স্যার জিজ্ঞেস করেছেন আপনি অ্যাটেন্ডেন্স চেক করেছেন কিনা। স্যার বলে, না, করিনি তো। কৃষ্ণা তখন স্যারকে অ্যাটেন্ডেন্স শিট দেয় আর স্যারও চেক করতে শুরু করে। আর সেই শিট যখন মীরার কাছে আসে তখনই কৃষ্ণা মীরার নাম জানতে পেরে যায় আর স্যারকে বলে, ঠিক আছে স্যার, আর করতে হবে না। এই বলেই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রামানা একটা বাস স্টেশনে দাঁড়িয়েছিল, তার ক্লায়েন্টের জন্য সে অপেক্ষা করছিল সেখানে। তবে ঠিক সেই সময়ই সেই ইয়াশোদা নামের একটা মেয়েকে দেখতে পায়। এই মেয়েটিকে দেখার পরেই রামানা তো তার বয়স ভুলে যায় আর এই মেয়েটিকেই পছন্দ করে ফেলে। তাই সে তখন ইয়াশোদার পেছন পেছন যেতে থাকে। ইয়াশোদাকে ফলো করে সে যেই বাসে উঠে সেও সেই বাসে উঠে পড়ে, কিন্তু ইয়াশোদা তাকে ইগনোর করলে রামানাও সেখান থেকে অফিসে চলে যায়। আর দেখা যায় অফিসে গিয়েও সে তার কথা ভুলতে পারে না, বারবারই তার কথা তার মনে পড়তে থাকে এবং এক কলিগের সাথে ইয়াশোদার ব্যাপারে শেয়ারও করে। আর সে তার কলিগকে জানায় যে সে ইয়াশোদাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে, সে তাকে বিয়ে করতে চায়। তবে ঠিক সেই সময় ইয়াশোদা
রামানার অফিসে চলে আসে ভিসার অ্যাপ্লাই করার জন্য। রামানা তো তাকে দেখে অনেক অবাক হয়ে যায় আর অনেক খুশিও হয়। ইয়াশোদা তখন রামানার হাবভাব দেখে বুঝতে পারে যে এই রামানা হয়তো তাকে পছন্দ করতে শুরু করেছে। এটা বুঝতে পেরেই ইয়াশোদা তার ভিসার কাজটি তাড়াতাড়ি